হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আমি তোমাদের দেবায়ন স্যার নিয়ে এসেছি আরআরবি এনটিপিসি এক্সপ্রেসের প্র্যাকটিস সেট, সম্পূর্ণ নতুন একটি প্র্যাকটিস সেট। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করো। আমি আশা করছি যারা এই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করবে তারা এই ক্লাসটি থেকে কিছু না কিছু নতুন ইনফরমেশন পাবে, এবং ক্লাসটিকে ভালো লাগলে তোমরা আমাদের দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। এবং আমি তোমাদের জন্য এখানে আমাদের যে নিজস্ব অ্যাডমিশন নম্বর, অ্যাডমিশন চ্যানেল, সরি স্টুডেন্টস, অ্যাডমিশন আমাদের নাম্বার এখানে আমি তোমাদের রেখেছি 7003840858। এই নম্বরে তোমরা ফোন করো। ফোন করে তোমাদের সমস্ত রকম কোয়ারি, সমস্ত রকম প্রশ্ন তোমরা আস্ক করতে পারো। আমাদের ফ্যাকাল্টি টিম তোমাদের জন্য সদা সর্বদা প্রস্তুত। তারা তোমাদের সর্বোত্তমভাবে সাহায্য করবে। এবং তোমরা আমাদের এখানে ডব্লিউপিপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, এএনএম, জিএনএম, গ্রাম পঞ্চায়েত, কেপি, এসআই, আরআরবি, এনটিপিসি সহ আপকামিং যে কোনো চাকরির, সমস্ত চাকরির পরীক্ষার সর্বোচ্চ এবং ন্যূনতম মূল্যে তোমরা আমাদের এখানে যে প্রিপারেশন করতে পারবে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, হানাবাড়ি চিত্রটি কে অঙ্কন করেছিলেন? তো প্রথম তো অপশন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিতীয় অপশন আমাদের যামিনী রায়, তৃতীয় অপশন আমাদের লিওনার্দো দা ভিঞ্চি, এবং চতুর্থ আমাদের গগেন্দ্রনাথ ঠাকুর। তো স্টুডেন্টস, এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের গগেন্দ্রনাথ ঠাকুর। এবং আমাদের যে এই যে লিওনার্দো দা ভিঞ্চি, ইনি হলো আমাদের, ইনি কোন দেশের একজন চিত্রকর? ইতালির। এবং লিওনার্দো দা ভিঞ্চির আঁকা পৃথিবী বিখ্যাত একটি চিত্র হলো, তোমরা সকলেই জানো, মোনালিসা, যেটি আমাদের যে ফ্রান্সের ভ্যান গগ মিউজিয়াম, সেই ফ্রান্সের যে লুভর মিউজিয়াম, সেই লুভর যে মিউজিয়ামে এই চিত্রটি রাখা রয়েছে। এবং তোমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুরও রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিশ্বকবি হওয়ার পাশাপাশি তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পীও ছিলেন। তো আশা করি স্টুডেন্টস তোমরা এই ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন, পাকিস্তানের সর্বোচ্চ সম্মান কোনটি? তো প্রথম অপশন আমাদের দ্য অর্ডার অফ ব্যানার, দ্বিতীয় অপশন আমাদের নিশান ই পাকিস্তান, তৃতীয় আমাদের ভিক্টোরিয়া ক্রস, এবং চতুর্থ আমাদের শাহ আব্দুল আজিজ মেডেল। তো এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের নিশান ই পাকিস্তান। তো এখন আমাদের জানতে তো হবে যে বাকি তিনটে অপশন, অর্থাৎ দ্য অর্ডার অফ ব্যানার, ভিক্টোরিয়া ক্রস এবং শাহ আব্দুল আজিজ মেডেল, এই তিনটি তার যে কোন কোন দেশ থেকে দেওয়া হয়। তো প্রথম যেটি দ্য অর্ডার অফ ব্যানার, এটি ইউরোপের দেশ হাঙ্গেরি, তার সর্বোচ্চ সম্মান। এবং এই ভিক্টোরিয়াতে ক্রস, তোমরা সকলেই জানো, আমাদের ইউনাইটেড কিংডম বা ব্রিটিশ যুক্তরাজ্য, সেই দেশে সর্বোচ্চ সম্মান। এবং শাহ আব্দুল আজিজ মেডেল, এটি আমাদের যে সৌদি আরব, সেই সৌদি আরবের সর্বোচ্চ সম্মান। তো স্টুডেন্টস, এখন আমাদের জানতে তো হবে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান কি? তো সেটি হলো আমাদের ভারতরত্ন। এবং এই ভারতরত্ন কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল? তো এটি 1954 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল। তো আশা করি স্টুডেন্টস তোমরা এই ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসের তৃতীয় প্রশ্ন, এবং তৃতীয় প্রশ্নে যাওয়ার আগে আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন এবং ফ্রি পিডিএফ পেতে তোমরা আমাদের দ্য বেঙ্গল এক্সামের টেলিগ্রাম পেজে তোমরা যুক্ত থাকো। এবং ক্লাসটিকে ভালো লাগলে ইউটিউবে আমাদের যে আমাদের চ্যানেল রয়েছে তাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। এবং তোমরা আমাদের ইউটিউব অ্যাপ, টেলিগ্রাম, এফবি পেজ, শর্টস সমস্ত জায়গাতেও তোমরা আমাদের দেখতে পারবে। এবং টেলিগ্রামে এবং আমি তোমাদের জন্য আমাদের যে বেঙ্গল এক্সামের যে টেলিগ্রাম পেজটি রয়েছে সেটিকে তোমার জন্য নিয়ে এসেছি। তোমরা যারা যারা এখানে জয়েন হতে ইচ্ছুক তারা এখানে জয়েন হতে পারো। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটি কে রচনা করেছেন? তো প্রথম অপশন আমাদের
জওহরলাল নেহেরু, দ্বিতীয় অপশন আমাদের মহাত্মা জয়প্রকাশ নারায়ণ, তৃতীয় আমাদের মহাত্মা গান্ধী এবং চতুর্থ অপশন আমাদের রাজেন্দ্র প্রসাদ। তো স্টুডেন্টস এই ক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর সেটি আমাদের জওহরলাল নেহেরু, যিনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। এবং এই জওহরলাল নেহেরুর যে অটোবায়োগ্রাফির নাম কি তোমরা আমাকে বলতে পারবে? যারা বলতে পারবে তারা আমাকে নিচে কমেন্ট করে জানাও। তো ওনার অটোবায়োগ্রাফির নাম হলো অ্যান অটোবায়োগ্রাফি। এবং মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছিল স্টুডেন্ট? তো তিনি হলেন নাথুরাম গডসে। এবং এই নাথুরাম তো হচ্ছে গডসেরও একটি বই আমরা দেখতে পাই, যেটি হলো হোয়াই আই কিল গান্ধী। এবং এই রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন? এই রাজেন্দ্র প্রসাদ আমাদের ভারতবর্ষের প্রথম প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হয়েছিলেন। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো। তো যারা যারা এখনো আমাদের চ্যানেলে যুক্ত হওনি, তারা অতি শীঘ্র এই অ্যাডমিশন নম্বরে ফোন করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তো আজকের ক্লাসের স্টুডেন্ট পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড, যাকে আমরা সংক্ষেপে IRCTCও বলে থাকি, সে তার সদর দপ্তর কোথায় অবস্থিত? তো প্রথম আমাদের চেন্নাই, দ্বিতীয় আমাদের নিউ দিল্লি, তৃতীয় আমাদের এলাহাবাদ এবং চতুর্থ আমাদের পাটনা। এবং সঠিক উত্তরটি হলো নিউ দিল্লি। এখন আমাদের জানতে হবে যে এই যে IRCTC এটি কত সালে এস্টাবলিশমেন্ট হয়েছিল? তো এটি 2017 সালে এস্টাবলিশমেন্ট করা হয়েছিল। এবং এই যে আমাদের যে এলাহাবাদ, যার বর্তমান নাম প্রয়াগরাজ, এই এলাহাবাদ বাদেই আমাদের যে প্রত্যেক 12 বছর অন্তর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এবং আমাদের যে এই পাটনা আমাদের কার রাজধানী? আমাদের বিহার রাজ্যের রাজধানী, যেটি 2011 সালে জনসংখ্যার ভিত্তিতে এবং জনঘনত্বের ভিত্তিতে ভারতবর্ষের সবথেকে জনঘনত্বপূর্ণ রাজ্য। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন চলো দেখে নেওয়া যাক। কোঙ্কণ রেলওয়ে প্রকল্পটি কোন দুটি শহরকে যুক্ত করেছে? অর্থাৎ আমাদের যে মহারাষ্ট্রের যে কোঙ্কণ রেলওয়ে, যেটি ভারতবর্ষের প্রথম 100% ইলেকট্রিফাইড রেলওয়ে, সেই কোঙ্কণ রেলওয়ে কোন দুটি প্রকল্পকে শহরকে যুক্ত করেছে? প্রথম আমাদের এর্নাকুলাম ব্যাঙ্গালোর, দ্বিতীয় আমাদের মুম্বাই গোয়া, তৃতীয় আমাদের ক্যাসেল রক ম্যাঙ্গালোর এবং চতুর্থ আমাদের রোহা ম্যাঙ্গালুরু। তো এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর সেটি রোহা ম্যাঙ্গালুরু। অর্থাৎ আমাদের যে মহারাষ্ট্রের যে রোহা থেকে ম্যাঙ্গালুরু, যেটি আমাদের কর্ণাটকে অবস্থিত, সেই রোহা এবং ম্যাঙ্গালুরু দুটি শহরের মধ্যে এই কোঙ্কণ রেলওয়ে স্থাপিত। এবং এই কোঙ্কণ রেলওয়ের বর্তমানে স্টুডেন্ট দৈর্ঘ্য কত? প্রায় 780 কিলোমিটার। এবং আমাদের যে এই কোঙ্কণ রেলওয়ে তো ভারতবর্ষের প্রথম 100% ইলেকট্রিফাইড রেলওয়ে রুট। এবং আমাদের এই কোঙ্কণ রেলওয়ে কোন রাজ্যের মধ্যে দিয়ে ছড়িয়ে রয়েছে? এটি ভারতবর্ষের 3টে রাজ্যের মধ্যে দিয়ে ছড়িয়ে রয়েছে, এক মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটক। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি স্টুডেন্ট বুঝতে পারলে। তো আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 6, চলো দেখে নেওয়া যাক। বিমস্টেক এর বর্তমান চেয়ারম্যান কে? তো প্রথমেই আমি এই চেয়ারম্যান নাম বলার আগে আমি তোমাদের বলবো যে এই যে বিমস্টেকের যে সম্পূর্ণতা কথাটি
তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার সময় জেনে যাবে, কারণ এই বিমস্টেকের সম্পূর্ণ কথাটি হচ্ছে থেকে কিন্তু তোমাদের ডব্লিউবিসিএস হচ্ছে বলো বা পিএসসি মিসলেনিয়াস হচ্ছে বলো, এই যে মেইনসের পরীক্ষাতে আমাদের ডেসক্রিপটিভ তো হচ্ছে হয়, সেই ডেসক্রিপটিভ মেইনসেতে হচ্ছে কিন্তু এই বিমস্টেক সম্পর্কে আমাদের কিন্তু বলতে দেয়। তো এই বিমস্টেকের সম্পূর্ণ কথাটিতে হচ্ছে হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর টেকনিক্যাল ফর বে অফ বেঙ্গল ফর ইনিশিয়েটিভ মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কোঅপারেশন। এবং এই বিমস্টেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকা, বাংলাদেশ। এবং এর বর্তমান চেয়ারম্যান হলেন ডক্টর ইন্দ্রমণি পান্ডে, যিনি একজন আমাদের সিনিয়র ইন্ডিয়ান ফরেন অফিসার, আইএফএস অফিসার। এবং আমাদের যে এই যে বিমস্টেক, এটি আমাদের কত সালে এস্টাবলিশমেন্ট হয়েছে? 1997 সালে। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পারলে। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন নাম্বার 7। তো নাম্বার 7 প্রশ্নে যাওয়ার তো হচ্ছে আগে তোমরা আমাদের এখানে টেট ফাউন্ডেশন, রেলওয়ে, ডব্লিউবিপিকেপি, ম্যাথ ফাউন্ডেশন, এএনএম, জিএনএম, গ্রাম পঞ্চায়েত সহ তোমাদের যে সকল চাকরির পরীক্ষা তোমাদের জন্য অপেক্ষা করে রয়েছে, সেই সকল চাকরির তো হচ্ছে পরীক্ষা তোমরা আমাদের তো হচ্ছে এখানে সুষ্ঠুতা হচ্ছে আমাদের ভাবে এবং খুবই ন্যায্যতা হচ্ছে মূল্যে তোমরা আমাদের এখানে প্রিপারেশন করতে পারবে। এবং ক্লাসটিকে ভালো তো হচ্ছে লাগলে আমি তোমাদের জন্য এখানে আমাদের যে বেঙ্গল তো হচ্ছে এক্সামের যে অ্যাপটির তোমাদের ছবি নিয়ে এসেছি, এটিকে তোমরা তোমাদের যে গুগল প্লে স্টোর হচ্ছে থেকে তোমরা ইনস্টল করে নিতে পারো এবং করে নাও। এবং আমাদের তো হচ্ছে এখানে কিন্তু ভর্তি স্টুডেন্টস এখনও তো হচ্ছে চলছে। তো যারা এখনও ভর্তি হতে তো হচ্ছে ইচ্ছুক, তারা এই যে আমাদের হেল্পলাইন নম্বর 7003840858 এই নম্বরে তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্ট কোন লেখক জারির মাধ্যমে নিম্ন আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয়? তো আমাদের যে সুপ্রিম কোর্ট তো প্রত্যেকটা যে হাইকোর্টকে তো নির্দেশ দেয়, তো কোন আমাদের লেখক বা কোন রিটসের হচ্ছে মাধ্যমে তারা সেটাকে নির্দেশ দেয়? তো প্রথম অপশন আমাদের ম্যান্ডামাস, দ্বিতীয় আমাদের কোয়ারেন্টো, তৃতীয় আমাদের প্রহিবিশন এবং চতুর্থ আমাদের হেবিয়াস কর্পাস। এবং সঠিক উত্তরটি হলো আমাদের প্রহিবিশন। এবং আমাদের এখন জানতে হবে আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানে মোট রিটস বা লেখক হচ্ছে কয়টি? এই রিটস আমাদের মোট হচ্ছে 4টি। একটি হলো আমাদের হেবিয়াস কর্পাস, দেন আমাদের প্রহিবিশন, আমাদের কোয়ারেন্টো, এবং আমাদের ম্যান্ডামাস। এবং অর্থাৎ আমাদের মোট 4টে আমাদের রিটস রয়েছে। এবং এই রিটস গুলি কিন্তু ভারতীয় সংবিধানের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন চলো দেখে নেওয়া যাক নম্বর 8। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়নি? তো প্রথম আমাদের নাগাল্যান্ড, দ্বিতীয় আমাদের ওড়িশা, তৃতীয় আমাদের রাজস্থান এবং চতুর্থ আমাদের অন্ধ্রপ্রদেশ। এবং এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের নাগাল্যান্ড। তো এখন আমাদের এই রাজ্যগুলি সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন জানতে হবে। যেরকম আমাদের যে এই নাগাল্যান্ডে প্রত্যেক বছর একটি উৎসব পালন করা হচ্ছে হয়, যে উৎসবকে তো হচ্ছে বলা হয় হর্নবিল উৎসব বা হর্নবিল ফেস্টিভ্যাল। এটি নাগাল্যান্ডের আমাদের যে খোনোমা যে গ্রাম, সেই খোনোমা ভিলেজে প্রত্যেক বছর যে নাগা জনজাতি তারা এই উৎসবকে তারা পালন করেন। এবং আমাদের এই যে ওড়িশাতে হচ্ছে আমাদের ওড়িশাতে হচ্ছে আমাদের প্রত্যেক বছর কবে পালন করা হয়? তো 1 মে। সরি স্টুডেন্ট, আমাদের প্রত্যেক বছর আমাদের যে 1 মে আমাদের এই ওড়িশাতে হচ্ছে আমাদের পালন করা, আমাদের 1 এপ্রিল। সরি স্টুডেন্ট,
সরি আমাদের 1 এপ্রিল প্রত্যেক বছর এই ওড়িশাতে হচ্ছে ডে পালন করা হয়, এবং এই 1 এপ্রিলেই এই ওড়িশাতে আমাদের উৎকলাতে হচ্ছে দিবসও পালন করা হয়। এবং এই যে রাজস্থান, এই রাজস্থানেই ভারতবর্ষের প্রথম 3 টায়ার গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হয়েছিল, যেটি আমাদের যে বলবন্ত রায় মেহতা হচ্ছে কমিটির তার উদ্যোগে এই পঞ্চায়েতি রাজ সিস্টেম করে তোলা হয়েছিল। এবং এটি রাজস্থানের যে নাগর হচ্ছে ডিস্ট্রিক্ট, সেই নাগর ডিস্ট্রিক্টে এটি চালু করা হয়েছিল। এবং আমাদের যে এই অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে আমি তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা সকলেই তো কুচিপুড়ি নৃত্যের নাম শুনেছো। তো এই কুচিপুড়ি নৃত্যটি অন্ধ্রপ্রদেশের যে কুচেল্লাতে হচ্ছে পুরম, সেই কুচেল্লাতে হচ্ছে পুরম যে গ্রামটি থেকে সেই কুচিপুড়ি নৃত্যটি আমাদের মধ্যে উঠে এসেছে। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন নাম্বার 9 চলো দেখে নেওয়া যাক। ভারতবর্ষের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? তো প্রথম অপশন আমাদের এম হেদায়াতুল্লাহ, দ্বিতীয় আমাদের জাকির হুসেন, তৃতীয় আমাদের মৌলানা আবুল কালাম আজাদ, এবং চতুর্থ আমাদের PM সাইদ। এবং এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের জাকির হুসেন। এবং জাকির হুসেন তোমরা জানো কত সালে ভারতবর্ষের উনি রাষ্ট্রপতি হয়েছিলেন? তো 1975 সালে। এবং এই যে মৌলানা আবুল কালাম আজাদ, ইনি তো হচ্ছে হলেন আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয়তা হচ্ছে কংগ্রেস, তার সবচেয়ে ইয়ংগেস্ট এবং লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট, যিনি 1940 সাল থেকে একটানা 1946 সাল হচ্ছে অবধি ভারতের জাতীয়তা হচ্ছে কংগ্রেসকে সভাপতিত্ব করেছিলেন। এবং ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার হচ্ছে পরে তিনি ভারতবর্ষের প্রথম আমাদের যে এডুকেশন মিনিস্টার হয়েছিলেন। তো আশা করি তো হচ্ছে তোমরা এই ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে তো হচ্ছে পেরেছ। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন নাম্বার 10 চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। স্টাফ সিলেকশন কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? তো প্রথম অপশন আমাদের রাকেশ রঞ্জন, দ্বিতীয় আমাদের গৌরব তানেজ, তৃতীয় আমাদের নীনা সিং, এবং চতুর্থ আমাদের অজিত ডোভাল। তো এক্ষেত্রে যেটি আমাদের কাছে সঠিক উত্তর হবে তিনি হলো আমাদের রাকেশ রঞ্জন। তো এখন আমাদের জানতে হবে ঠিক একই তো হচ্ছে ভাবে এই যে নীনাতে হচ্ছে সিং, ইনি আমাদের যে কারেন্ট আমাদের যে হেড অফ ডাইরেক্টর জেনারেল অফ CISF অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যারা আমাদের ভারতবর্ষে যে যত রকম আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলি রয়েছে, যেরকম আমাদের এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন, বিভিন্ন রকমের আমাদের ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিগুলি যারা আমাদের রক্ষণাবেক্ষণ করেন। এবং আমাদের যে অজিত ডোভাল তো ছিলেন আমাদের যে ভারতবর্ষের যে আভ্যন্তরীণ যে নিরাপত্তা সংস্থা অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা NSA তার হেড। এখন স্টুডেন্ট তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাও যে আমাদের যে UPSC অর্থাৎ আমাদের যে ইউনিয়ন পাবলিক সার্ভিস যে কমিশন, এর বর্তমানে আমাদের চেয়ারম্যান কে রয়েছেন? তো UPSC এখন যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি হলেন প্রীতি সুদান। যে UPSC 1924 সালে তৈরি করা হয়েছিল, এবং 1919 সালে আমাদের যে লি কমিশন এই UPSC তৈরির প্রথম যে আমাদের প্রস্তাবনা আমাদের ভারতবর্ষে এনেছি। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসে পরবর্তী প্রশ্ন নম্বর 11। কোন দেশ 2024 সালের মে মাসে প্রথম স্পেস এজেন্সি লঞ্চ করেছে? তো প্রথম অপশন আমাদের নেপাল, দ্বিতীয় আমাদের স্পেন, তৃতীয় আমাদের দক্ষিণ কোরিয়া, এবং চতুর্থ আমাদের উত্তর কোরিয়া। তো এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি আমাদের দক্ষিণ কোরিয়া। এখন তো হচ্ছে আমাদের এই যে নেপাল সম্পর্কে আমাদের বেশ কিছু ইনফরমেশন জানতে হবে। তো যেরকম এই নেপাল একটি নিকনেম বা ডাকনাম রয়েছে, সেটি কি ল্যান্ড অফ
মাউন্টেন বা পর্বতমালার দেশ। এবং এই নেপালই আমাদের যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা যেটিকে সংক্ষেপে ISA বলা হয়, সেটির 101তম মেম্বার বা সদস্য। এবং এই যে ISA এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আমাদের যে পাঞ্জাবের আমাদের হরিয়ানার যে গুরুগ্রাম বা গুরুগ্রাম, সেই গুরুগ্রামে এর হেডকোয়ার্টার অবস্থিত। এবং আমাদের যে দক্ষিণ কোরিয়া, এই দক্ষিণ কোরিয়ায় ভারতবর্ষের প্রথম তো হচ্ছে আমাদের পৃথিবীর প্রথম দেশ তো হচ্ছে হিসাবে 5G নেটওয়ার্ককে লঞ্চ করেছে। এবং আমাদের এই যে স্পেনের আমাদের ন্যাশনাল তো হচ্ছে গেম বা জাতীয় খেলা তো হচ্ছে কোনটি? সেটি হলো আমাদের বুল ফাইটিং। তো আশা করি তোমরা স্টুডেন্টস এই ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো। তো এখনও যারা আমাদের সাথে যুক্ত হওনি, তারা এই অ্যাডমিশন নম্বরে তারা কল করে আমাদের ফ্যাকাল্টি টিমের সাথে যোগাযোগ করো এবং আমাদের চ্যানেলে যুক্ত হও। তো আজকের ক্লাসের 12 নম্বর প্রশ্ন, সম্প্রতি সিঙ্গাপুরে কততম শাংগ্রিলা ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে? তো প্রথম আমাদের 16তম, দ্বিতীয় আমাদের 21তম, তৃতীয় অপশন আমাদের 17তম এবং চতুর্থ আমাদের 20তম। এবং এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর সেটি হলো আমাদের 16তম। তো এখন আমাদের জানতে হবে এই শাংগ্রিলা ডায়ালগটি কি। তো আমাদের যে ভারতবর্ষ এবং আমাদের যে পূর্ব এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া, তাদের যে সেই দেশগুলো হচ্ছে গুলি নিজেদের তো হচ্ছে মধ্যে অর্থনৈতিক আমাদের নিরাপত্তা সংক্রান্ত সমস্ত রকম তথ্য এই শাংগ্রিলা ডায়ালগের মাধ্যমেই অনুষ্ঠিত করে। এবং এই 2024 সালে এই 16তম শাংগ্রিলা ডায়ালগ যেটি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসের 13তম প্রশ্ন চলো দেখে নেওয়া যাক। কোন ভারতীয় পণ্য প্রথম GI ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ লাভ করেছিল? তো প্রথম আমাদের মধুবনী পেন্টিং, দ্বিতীয় আমাদের দার্জিলিং চা, তৃতীয় আমাদের বেনারসি শাড়ি এবং চতুর্থ আমাদের রসগোল্লা। তো এখন আমাদের এবং এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের দার্জিলিং চা বা যেটিকে আরও তার হচ্ছে যদি আমরা স্পেসিফিক্যালি তো হচ্ছে আমরা বলি, তো সেটি হলো আমাদের মকাইবাড়ি টি বা মকাইবাড়ি চা। এবং আমাদের এই যে রসগোল্লা, এই রসগোল্লা GI ট্যাগ হচ্ছে নিয়ে তোমরা জানো কোন দুটি রাজ্যের হচ্ছে মধ্যে আমাদের যে বিরোধ তৈরি হয়েছিল? সেটি হলো আমাদের এই ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশার মধ্যে। যদিও শেষ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল তো এই জিআইতে হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল থেকেই রসগোল্লা প্রথম GI ট্যাগ লাভ করেছে। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। এবং এক্ষেত্রে আমি তোমাদের আরেকটি ইনফরমেশন তো দিই, আমাদের ভারতবর্ষের যে উত্তরপ্রদেশ, এই উত্তরপ্রদেশে ভারতবর্ষের সব থেকে বেশি তো হচ্ছে পরিমাণে GI ট্যাগ পণ্য রয়েছে। তো পরবর্তী প্রশ্ন নাম্বার 14 চলো আমরা দেখে নেওয়া যাক। সম্প্রতি ভারতীয় বিমান বাহিনী নৈনিতালের অরণ্য দহন নিয়ন্ত্রণে কোন অপারেশনটি সংগঠিত করেছে? অর্থাৎ 2024 সালে আমাদের যে উত্তরাখণ্ড রাজ্যের যে নৈনিতাল, যাকে হচ্ছে আমরা লেক ডিস্ট্রিক্টও হচ্ছে বলতে পারি, সেই নৈনিতালে আমাদের যে জঙ্গলে দাবানল সংগঠিত হয়েছিল। তো সেই সময় ভারতীয় বিমান বাহিনী একটি অপারেশন সংগঠন করেছিল সেই আগুনকে নিভানোর জন্য। তো এর সঠিক উত্তরটি হলো অপারেশন বাম্বি বাকেট। এবং আমাদের জানতে তো হবে এই যে আমাদের যে নৈনিতাল, এই নৈনিতালে একটি জাতীয় উদ্যান রয়েছে, সেটির নাম কি? তো সেটি হলো আমাদের জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটি আমাদের 1936 সালে তৈরি করা হয়েছিল, যেটি আমাদের ভারতবর্ষেরই প্রথম জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি লাভ করে। এবং ওই সময় এই জাতীয় উদ্যানের নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক। যদিও 2024 সালে এর নামটা পাল্টে নাম রাখা হয়েছে রামগঙ্গা
ন্যাশনাল পার্ক। এর কারণ এই ন্যাশনাল পার্কের এই জাতীয় উদ্যানের মধ্যে দিয়েই রামগঙ্গা নদীটি প্রবাহিত হয়েছে। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসে পরবর্তী প্রশ্ন, 2024 সালে মায়ামি ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স কে চ্যাম্পিয়ন হয়েছেন? তো প্রথমে আমাদের লুইস হ্যামিল্টন, দ্বিতীয় আমাদের ল্যান্ডো নরিস, তৃতীয় আমাদের ম্যাক্স ভেস্টারপান এবং চতুর্থ আমাদের অনুরাগ সিনহা। এবং এক্ষেত্রে যেটি আমাদের কাছে সঠিক উত্তর সেটি হলো আমাদের ল্যান্ডো নরিস, যিনি 2024 সালে আমাদের যে ইউনাইটেড স্টেটসের যে মায়ামি শহর, সেই মায়ামিতে অনুষ্ঠিত ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্সটি চ্যাম্পিয়ন হয়েছে। এবং আমাদের এই যে লুইস হ্যামিল্টন যদি জিজ্ঞাসা যে করে ইনি আমাদের যে ফর্মুলাতে অনেক কোন গাড়ির আমাদের যে ড্রাইভার, তো সেটি হলো আমাদের মার্সিডিজ বেঞ্জ। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন নম্বর 16, 2024 সালে মে মাসে লাই চিয়াংতে কোন দেশের প্রেসিডেন্ট হয়েছেন? তো প্রথম অপশন আমাদের ভুটান, দ্বিতীয় আমাদের তাইওয়ান, তৃতীয় আমাদের দক্ষিণ কোরিয়া এবং চতুর্থ আমাদের মাইক্রোনেশিয়া। এবং এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের তাইওয়ান। এবং এই তাইওয়ানের রাজধানী শহর কি স্টুডেন্ট? তাইপেই। এবং এই তাইওয়ানের কারেন্সি কি? সেটি হলো নিউ তাইওয়ানিজ ডলার, বা সংক্ষেপে এটিকে আবার এনটিডিও বলা হয়। এবং আমাদের এই যে ভুটানের নিকনেম কি স্টুডেন্টস? ল্যান্ড অফ থান্ডার ড্রাগন এবং ল্যান্ড অফ থান্ডার বোল্ট। এবং ভুটানের স্টুডেন্ট আমাদের কারেন্সি কি স্টুডেন্ট? তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাও। তো ভুটানের কারেন্সি হলো আমাদের ভুটানিজ নগুলচাম, যেটিকে সংক্ষেপে বিটিএন নামেও পরিচিত। এবং ভুটানের রাজধানীর নাম কি? থিম্পু। এবং ভুটানের যে বর্তমানে রাজা কে আছেন তিনি হলেন আমাদের জিগমে খেসের নামগোয়াল ওয়াংচুক। এবং ভুটানের বর্তমানে প্রাইম মিনিস্টারকে তোমরা জানো স্টুডেন্ট? তো তিনি হলেন আমাদের লোটে শেরিং। এবং আমাদের এই যে দক্ষিণ কোরিয়া সম্বন্ধে আমি তোমাদের বলেছি, এটি বিশ্বের প্রথম দেশ হিসাবে আমাদের 5G নেটওয়ার্ককে প্রথম তারা ইন্ট্রোডিউস করেছিল। এবং এই মাইক্রোনেশিয়া এটি আমাদের যে ওশেনিয়া মহাদেশের একটি দেশ, যার আমাদের যে রাজধানীতে শহর হলো আমাদের পাগো। তো আশা করি স্টুডেন্ট তোমরা এই ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে পরবর্তী প্রশ্ন নম্বর 17 চলো দেখে নেওয়া যাক। 17 নম্বর প্রশ্ন কি রয়েছে? 2024 সালে বিশ্বের প্রথম কোন দেশ তার সমস্ত হিমবাহগুলিকে হারিয়ে ফেলেছে? অর্থাৎ এই 2024 সালে বিশ্বের এমন একটি দেশ রয়েছে যারা তাদের তার মালাগুলিতে অবস্থিত সমস্ত হিমবাহগুলি বিশ্ব উষ্ণায়নের জন্য সম্পূর্ণভাবে গলে গিয়েছে। তো প্রথম অপশন আমাদের ভেনেজুয়েলা, দ্বিতীয় আমাদের চিলি, তৃতীয় আমাদের পেরু এবং চতুর্থ আমাদের উরুগুয়ে। এবং এই ক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে আমাদের ভেনেজুয়েলা। এবং এখন আমাদের জানতে হবে এই যে ভেনেজুয়েলা একটি অর্গানাইজেশনের মেম্বার। তো সেই অর্গানাইজেশনের নাম কি? তো সেটি হলো আমাদের ওপেক, যার সম্পূর্ণ কথাটি হলো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপোর্টিং কান্ট্রিজ, যার হেডকোয়ার্টার আমাদের ইউরোপের দেশ যে অস্ট্রিয়া, তার রাজধানী শহর ভিয়েনা সেখানে। এবং ভেনেজুয়েলার আমাদের ক্যাপিটাল বা রাজধানীতে নাম কি? সেটি হলো আমাদের কারাকাস। এবং ভেনেজুয়েলার মুদ্রার নাম কি? ভেনেজুয়েলান বলিভার। এবং আমাদের যে চিলির রাজধানীর নাম স্যান্টিয়াগো এবং চিলির মুদ্রা চিলিয়ান পেসো। পেরুর রাজধানী লিমা এবং মুদ্রা সোল। এবং আমাদের যে উরুগুয়ের আমাদের রাজধানী মন্টেভিডিও এবং উরুগুয়ের আমাদের যে কারেন্সি বা মুদ্রা
উরুগুয়েন ডলার। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন নাম্বার 18, নিম্নের কোন সম্মানটি ইউনেস্কো থেকে প্রাপ্ত বিজ্ঞানের কাজে নিয়োজিত সবচেয়ে বেশি জনপ্রিয় সম্মান? তো প্রথম অপশন আমাদের কালিদাস সম্মান, দ্বিতীয় আমাদের বুকার পুরস্কার, তৃতীয় আমাদের তানসেন পুরস্কার এবং চতুর্থ আমাদের কলিঙ্গ অ্যাওয়ার্ড। এবং এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের কলিঙ্গ অ্যাওয়ার্ড, যেটি আমাদের রাজ্য যে ওড়িশা, সেই ওড়িশাতে রাজ্য থেকে দেয়া হয়েছিল। এবং ওড়িশার যে আমাদের প্রাক্তন যে মুখ্য মন্ত্রী স্যার নবীন পট্টনায়ক, তার সময় থেকে এই কলিঙ্গ অ্যাওয়ার্ডটি দেয়া শুরু হয়েছে। এবং এই কালিদাস সম্মান, বুকার পুরস্কার, এই দুটিতে পুরস্কার আমাদের সম্পূর্ণভাবে সাহিত্য বা লিটারেচার এর সঙ্গে যুক্ত। এবং এই তানসেন পুরস্কার আমাদের কোন রাজ্য থেকে দেওয়া হয় স্টুডেন্ট? এটি ভারতবর্ষের মধ্যপ্রদেশ রাজ্য, যেটিকে আমাদের হার্ট অফ ইন্ডিয়া বা ভারতবর্ষের হৃদয় বলা হয়, সেই রাজ্য থেকে আমাদের যে মিউজিক বা সঙ্গীতের ওপর এই তানসেন পুরস্কার দেওয়া হয়। তো স্টুডেন্টস, আশা করি তোমরা এই ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো। তো এখনো পর্যন্ত যারা আমাদের ক্লাসে যুক্ত হওনি, তারা এই হেল্পলাইন নম্বরে তারা ফোন করে আমাদের সাথে তোমরা এখনই যুক্ত হতে পারো। এবং ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে করো। এবং আমি তোমাদের যে ইনফরমেশনগুলি তোমাদের প্রোভাইড করছি, সেই ইনফরমেশনগুলি তোমরা অবশ্যই তোমাদের কাছে নোট ডাউন করে রাখবে। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন নাম্বার 19, ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো প্রথম অপশন আমাদের রোম, দ্বিতীয় আমাদের জেনেভা, তৃতীয় আমাদের ব্রাসেলস এবং চতুর্থ আমাদের নাইরোবি। এবং এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের ব্রাসেলস। এখন আমাদের জানতে হবে এই যে ন্যাটো অর্থাৎ যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটি কত সালে এস্টাবলিশমেন্ট হয়েছে? তো 1948 সালে, এটি 1949 সালে এটি এস্টাবলিশমেন্ট হয়েছে, যার বর্তমানে সদস্য সংখ্যা, মোট সদস্য সংখ্যা হলো আমাদের 33টি। এবং সর্বশেষ মেম্বার যে হয়েছে সেটি হলো আমাদের সুইডেন। এবং এই যে ন্যাটো, এই ন্যাটোর এবং এই ন্যাটো আমাদের কার এগেনস্টে তৈরি করা হয়েছিল? আমাদের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ইউনাইটেড স্টেটস এবং আমাদের রাশিয়ার মধ্যে যে ঠান্ডা লড়াই শুরু হয়েছিল, সেই সময়তেই এই ন্যাটোকে এস্টাবলিশমেন্ট করা হয়েছে। এবং আমাদের এই যে রোমেতে একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে। তো সেটিতে কি স্টুডেন্ট? তো সেটি আমাদের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা ফাও। এবং এই জেনেভাতে আমাদের বিভিন্ন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে, যেরকম আমাদের ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপি, দেন আমাদের ইউএনএসসি, সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি এটসেট্রা, আরও অনেক আন্তর্জাতিক সংস্থার আমাদের হেডকোয়ার্টার এই জেনেভা শহরে রয়েছে, যেটি সুইজারল্যান্ডে অবস্থিত। একমাত্র আমাদের যে আফ্রিকা মহাদেশের যে দেশ কেনিয়া, তার রাজধানী যে নাইরোবি, সেই নাইরোবিতে যে অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে সেটি হলো আমাদের ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা ইউএনইপি। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের অন্তিম এবং শেষ প্রশ্ন চলো দেখে নেওয়া যাক। তো শেষ প্রশ্ন, আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস বা ইন্টারন্যাশনাল মাইনিং অ্যাওয়ারনেস ডে কবে পালন করা হয়? তো প্রথম অপশন আমাদের 2 এপ্রিল, দ্বিতীয় আমাদের 3rd এপ্রিল, তৃতীয় আমাদের 4th এপ্রিল এবং চতুর্থ আমাদের 5th এপ্রিল। তো এক্ষেত্রে যেটি আমাদের সঠিক উত্তর হবে সেটি হলো আমাদের 4th এপ্রিল। অর্থাৎ আমাদের প্রত্যেক বছর, এমনকি আমার 2024 সালে এই আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস পালন করা হয়েছে। তো এক্ষেত্রে আমাদের দুটো ইনফরমেশন আমাদের জানতে হবে, যে এক, আমাদের বর্তমানে বিশ্বের সবথেকে বৃহত্তম কয়লা খনির নাম কি? তো সেটি আমাদের পশ্চিমবঙ্গেই অবস্থিত। পশ্চিমবঙ্গের বীরভূমতে জেলার যে ডেউচাতে পাচামি, সেই ডেউচা পাচামিতে হলো আমাদের যে আমাদের ভারতবর্ষ
তথা আমাদের যে পৃথিবীর সবথেকে বৃহত্তম কয়লা খনি, এবং আমাদের পৃথিবীর সবথেকে বৃহত্তম আমাদের ডায়মন্ড মাইন বা হীরের খনি তো হচ্ছে কোনটি, তোমরা কি জানো? তো সেটি হলো আমাদের কিম্বার্লি, যেটি আমাদের দক্ষিণ আফ্রিকার যে ড্রাকেন্সবার্গ যে পর্বতমালা সেখানে অবস্থিত। তো আশা করি তোমরা স্টুডেন্টস হচ্ছে এই ক্লাসটি খুব ভালো মতো তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের যে ইনফরমেশন হচ্ছে গুলি দিলাম, তোমরা অবশ্যই তোমরা আশা করি তোমরা কিছু নতুন জিনিস তোমরা জানতে পেরেছো, শিখতে পেরেছো। এবং যদি ক্লাসটিকে তোমার ভালো লেগে থাকে, আমাদের দ্য বেঙ্গল এক্সামের ইউটিউব চ্যানেল আমি তোমার জন্য নিয়ে এসেছি, সেই চ্যানেলটিকে তোমরা ইউটিউবে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দাও, এবং তোমরা আমাদের যে গুগল প্লে স্টোর সেখান থেকেও তোমরা আমাদের অ্যাপটিকে তোমরা ডাউনলোড করতে পারবে, এবং তোমরা আমাদের ইউটিউব অ্যাপ, আমাদের এফবি পেজ, শর্টস সমস্ত জায়গাতেও তোমরা আমাদের দ্য বেঙ্গল এক্সামও তোমরা দেখতে পাবে। এবং আমাদের এখানে কিন্তু ভর্তি চলছে। তো এই হেল্পলাইন তো হচ্ছে নম্বর আমি তোমাদের জন্য নিয়ে এসছি, এই হেল্পলাইন তো হচ্ছে নম্বরে তোমরা কল করে আমাদের সাথে কোয়ারি ক্লিয়ার করে তোমরা আমাদের সাথে যুক্ত তো হও, এবং খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।